বছরে দেশে 25 কোটি গাছ লাগানোর ঘোষণা প্রধানমন্ত্রীর। বরিশালে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়, পথে সিক্ত মানুষের ভালোবাসায় অংশ নেবেন জনসভায়। যুদ্ধের প্রভাব আর নীতি সহায়তার অভাবে ধুঁকছে তৈরি পোশাক খাত। যুক্তরাষ্ট্রের বাজারে কমেছে রফতানি, অভ্যন্তরীণ জটিলতায় বড় হোঁচট খাচ্ছে বাংলাদেশ, দাবি উদ্যোক্তাদের। সময়োপযোগী পরিকল্পনার অভাবে ভোলার গ্যাস বঞ্চিত দেশ, পড়ে আছে প্রায় 2 ট্রিলিয়ন ঘনফুট। গড়ে উঠছে না শিল্প কারখানা, গ্যাস ভিত্তিক উন্নয়নের স্বপ্নে দ্বীপবাসী। টানা বৃষ্টিতে জলমগ্ন পটুয়াখালীর বিস্তীর্ণ ফসলি জমি, তলিয়ে গেছে আমনের বীজতলা। ক্ষতির মুখে কৃষক, অনেক জমি অনাবাদি থেকে যাওয়ার আশঙ্কা। এবং সৌদির ডিজিটাল প্যাকেজ ভিসার প্রথম ধাপে সুযোগ পাচ্ছে বাংলাদেশ। অর্থ পরিশোধের 48 ঘণ্টায় মিলবে 3 মাস মেয়াদী ভিসা, একটি বুকিংয়ে রিটার্ন ফ্লাইট সহ ভ্রমণের সব সুবিধা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণ যতদিন বিএনপির সঙ্গে থাকবে ততদিন কোনো বাধা মানবে না বিএনপি, দেশকে এগিয়ে নিয়ে যাবে। বরিশালের গৌরনদী সফরে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক বক্তব্যের চেয়ে দেশের জন্য কাজ করা জরুরি। আর তাই জলবায়ু ও আবহাওয়া পরিবর্তনের প্রভাব থেকে দেশ ও জনগণকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই। গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে একযোগে 2500 গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সারা দেশে আগামী 5 বছরে 25 কোটি গাছ লাগাবে সরকার। পরে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সমর্থন এবং এই জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির কাছে থাকবে, যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। যুক্তরাষ্ট্রের বাজারে বড় হোঁচট খেয়েছে দেশের তৈরি পোশাক খাত। চলতি বছরের প্রথম 5 মাসে রফতানি কমেছে 8% বেশি। বছর ব্যবধানে প্রায় 6.5% কমেছে রফতানির পরিমাণ। 2% কমেছে পোশাকের গড় মূল্য। বিপরীতে বড় প্রবৃদ্ধি হয়েছে ইন্দোনেশিয়া, কম্বোডিয়া ও ভিয়েতনামের। উদ্যোক্তারা বলছেন, চীন, ভারতের রফতানি কমলেও অভ্যন্তরীণ জটিলতায় সুযোগ নিতে পারছে না বাংলাদেশ। MS আরফিনের রিপোর্ট। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসাবে 2025-26 অর্থবছরে একক বড় বাজার যুক্তরাষ্ট্রে 4% প্রবৃদ্ধি হয়েছে বাংলাদেশের। অথচ 2026-এরই প্রথম 5 মাস জানুয়ারি থেকে মে সময়ে বাজারটিতে রপ্তানি কমেছে 8.08%। এমন তথ্যই মিলেছে ইউএস বাণিজ্য দপ্তরের টেক্সটাইল ও অ্যাপারেল বিভাগ অটেকজার সবশেষ পরিসংখ্যানে। অটেকজার তথ্য, এই সময়ে যুক্তরাষ্ট্রে 324 কোটি 5 লাখ ডলারের পোশাক রপ্তানি করেছেন উদ্যোক্তারা। বছর ব্যবধানে আয় কমেছে 8.08%। তবে কম্বোডিয়া 14.90 আর ইন্দোনেশিয়ার 5.49% প্রবৃদ্ধি হলেও দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। শুধু আয় নয়, বাজারটিতে কমেছে বাংলাদেশের রপ্তানির পরিমাণও। জানুয়ারি থেকে মে সময়ে যুক্তরাষ্ট্রে পোশাক গেছে 108 কোটি 50 লাখ এসএমই, যা আগের বছরের তুলনায় 6.21% কম। পাশাপাশি ইউনিট মূল্য 2% কমে নেমেছে $2.99। কম্পিটিশন করতে চায়নার সাথে, আমি কম্পিটিশন করতে ভারতের সাথে, আমি কম্পিটিশন করতে ভিয়েতনামের সাথে। সেখানে তারা অনেক ধরনের ট্যাক্স হলিডে রেখেছে নতুন নতুন বিনিয়োগ আকৃষ্ট করার জন্য। আর সেই জায়গায় আমি যখন কম্পিটিশন টিকতে পারতাম, তখন আমার উপর আপনি 27% ট্যাক্স ধার্য করলেন। তার মানে ভবিষ্যতে আমার আসলে সক্ষমতা আরও দিন দিন কমতে থাকবে। উদ্যোক্তারা বলছেন, জ্বালানি সংকট সহ নানা চ্যালেঞ্জের মধ্যেই বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির ধাক্কা লেগেছে তৈরি পোশাক খাতে। প্রণোদনা সহ নীতি সহায়তার অভাবে চীন বিমুখ যুক্তরাষ্ট্রের ক্রয়াদেশের সুফল নিতে পারেনি বাংলাদেশ। মাস 6 ধরে স্পেশালি ইরান যুদ্ধর জন্য কিছুটা হলেও কনসার্ন বা আপনার আমি বলবো ইনস্টেবল সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, যেটার জন্য আমাদের ক্রেতারা অলদো অর্ডার প্লেসমেন্টসগুলো গত বছরই হয়েছিল আমাদের দেশে, কিন্তু এগুলোর ব্যাপারে কিছুটা হলেও তারা পুল ব্যাক করেছে। সামান্য প্রণোদনা নিতে গিয়ে
আমরা যে পরিমাণ হয়রানির শিকার হই তার চেয়ে এই প্রণোদনা প্রত্যাহার করে নেওয়া আমরা মনে করি অনেক ভালো। অটেকজার তথ্য একক হিসাবে মে মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে 6.04%, যদিও ইউনিট মূল্য কমেছে 0.89%। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম। দেশের রফতানি আয়, গন্তব্য ও বৈচিত্র্যময়তা এবং প্রতিবন্ধকতা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন তৈরি পোশাক রফতানিকারকদের সংগঠন বিজিএমই এর সভাপতি মাহমুদ হাসান খান। জনাব মাহমুদ হাসান খান, আপনাকে এই সময়ের বাণিজ্যে স্বাগত। ধন্যবাদ। প্রথমে যে বিষয়টিতে আলোকপাত করতে চাই যে গত অর্থ বছরে তো যে রপ্তানি আয় ছিল তা কমেছিল, কিন্তু এই অর্থ বছরে আমরা যদি তা তুলনামূলকভাবে বাড়াতে চাই সেক্ষেত্রে আমরা কি কি উদ্যোগ গ্রহণ করতে পারি বলে আপনি মনে করেন? প্রথম কথা হচ্ছে যে গত অর্থ বছরে আমরা বৈশ্বিক এবং স্থানীয় বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করেছি। যেমন আমাদের যে আভ্যন্তরীণ যে বিষয়টা ছিল, একটা নির্বাচন পরবর্তী সময়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকবে, নির্বাচন কেমন হবে, এটা নিয়ে বায়ারদের কনসার্ন ছিল। সেই কারণে বায়াররা অর্ডার প্লেসমেন্টের ক্ষেত্রে কিছুটা কনজারভেটিভ ছিলেন। আমাদের জ্বালানি সমস্যা তখনও ছিল, এখনো আছে। আর আন্তর্জাতিকভাবে যে সমস্যাটা আমরা ফেস করেছি সেটা হচ্ছে, আপনারা জানেন যে ইরান এবং ইউএসএ যে কনফ্লিক্ট, এটাও আমাদের ব্যবসাকে ইম্প্যাক্ট করেছে। জি। এর বাইরে ট্যারিফ নিয়ে একটা আনসার্টেনিটি ছিল, এবং ট্যারিফ কি হবে বাংলাদেশের জন্য, সেই আনসার্টেনিটির কারণেও বায়াররা হেজিটেট ছিলেন যে অর্ডার প্লেস কতটুক করবেন না। এই চ্যালেঞ্জগুলো গত অর্থ বছরে ছিল। আমরা এক্সপেক্ট করতেছি যে আগামী অর্থ বছরে অন্তত আমাদের আভ্যন্তরীণ যে চ্যালেঞ্জ সেটা তো নাই, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে, এবং নির্বাচন পরবর্তী সময়ে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে একটা প্রো বিজনেস বাজেট দিয়েছে, এবং আমাদের জন্য সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ, জ্বালানি সমস্যার সমাধান করার চেষ্টা করছেন। যদি জি, এই যে আনসার্টেনিটির কথা আপনি বলছেন, বিশ্ববাজারে তো এর প্রভাব পড়ছে, তো এর ফলে আসলে আমাদের দেশের কি পণ্যের চাহিদা কমছে কিনা বিশ্ববাজারে, আপনি কি মনে করেন? বৈশ্বিক চাহিদা কমেছে, আমাদেরও চাহিদাও কমে গেছে। এই জন্যই গত বছর আমাদের রপ্তানিতে আপনার 1.640 আপনার কমে গেছে রপ্তানি, ঠিক আছে। সেই চ্যালেঞ্জ বিশ্বব্যাপী আছে। আমরা আশা করছি যে আগামী অর্থ বছরে আমরা এই চ্যালেঞ্জটা ফেস করব না, এবং আগামী অর্থ বছরে ভালো করব যদি আমাদের জ্বালানি সমস্যার সমাধান করা যায়। এক্ষেত্রে রপ্তানি আয়ের ক্ষেত্রে কোন দেশগুলো এগিয়ে আছে, আর তারা কেনই বা এগিয়ে আছে আপনি কি মনে করেন? রপ্তানি আয়ের ক্ষেত্রে ভারত এগিয়ে আছে, পাকিস্তান এগিয়ে আছে। তারা এগিয়ে আছে কারণ হচ্ছে তাদের নিজস্ব র মেটেরিয়াল আছে। যেমন পাকিস্তানের কটন আছে, কটন বেস প্রোডাক্ট, ডেনিম, আপনার হোম টেক্সটাইল, তারপরে কটন বেস হুডি, এগুলা তারা ভালো করছে, যে প্রোডাক্টগুলো আমাদের ছিল, এখনো আছে। ইন্ডিয়া ভালো করছে আপনার কটন বেস প্রোডাক্ট, টি শার্ট বা অন্যান্য জায়গায় তারা ফোকাস করেছে, কারণ তাদের র মেটেরিয়াল আছে, এই জায়গাটায় তারা ভালো করছে। এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো আমরা ভালো করতে পারবো। আমাদের যে সক্ষমতা আছে সেই সক্ষমতার মাত্র আমরা 70-75% ব্যবহার করতে পারছি। বিশেষ করে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, শুধুমাত্র জ্বালানি সমস্যার কারণে এইটার উৎপাদন সক্ষমতা পূর্ণভাবে ব্যবহার করতে পারছি না। এটা যদি ব্যবহার করতে পারি তাহলে আমাদের এক্সপোর্ট আরো বাড়বে। তাহলে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে এই ধরনের পদক্ষেপগুলো নেওয়া উচিত বলে আপনি মনে করেন। আরেকটা বিষয় জানতে চাই যে পণ্যের বহুমুখীকরণের কথা তো বারবারই বলা হচ্ছে, তো ট্রেন্ডের সাথে আমরা তাল মিলে কি আসলে চলতে পারছি? আমরা কি পণ্যের বহুমুখীকরণ করতে পারছি? আপনি কি মনে করেন কতটা সক্ষম আমরা? কিছুটা পারছি, কিছুটা পারছি না। আমরা ধরেন পণ্যের বহুমুখীকরণ যদি করতে চাই তাহলে আমাদের যেমন কটন বেস প্রোডাক্ট যেটা আছে সেটাতেও করতে হবে, আবার আমাদের ম্যানমেড ফাইবার নিয়ে কাজ করতে হবে। ম্যানমেড ফাইবারের যে বড় অংশটা সেটা হচ্ছে যে পলিস্টার বা নাইলন ফিলামেন্ট ইয়ার্ন, সেই ফিলামেন্ট ইয়ার্ন আমরা তৈরি করতে পারি না। এটা আমাদের জন্য ভারত এবং চীনের উপর নির্ভরতা এখন রয়ে গেছে। সো সেইটা করতে হলেও আবারও আগের জায়গায় ফিরে আসতে হবে। আমাদের কোয়ালিটি ইলেকট্রিসিটি এবং জ্বালানি লাগবে, তাহলেই আমরা কিন্তু এই ফিলামেন্ট তৈরি করতে পারবো। এটা একটা কারণ। এর বাইরে আমরা এক সময় বিজনেসটা করতাম, সেটা হলো মোস্টলি টেলারিং করতাম, কিন্তু এখন আমাদের অনেকগুলা প্রতিষ্ঠানের নিজস্ব ডিজাইন হাউস তৈরি হয়েছে, যেটার ফলাফল আমরা পাওয়া শুরু করেছি। তো এইটা ক্রমান্বয়ে বাড়াইতে হবে। শুধুমাত্র টেইলারিং করে এই শিল্প বেশি দিন টিকে থাকবে না, বা প্রতিযোগিতা আমরা টিকতে পারবো না। আমাদের নিজস্ব, যেটা বললেন, পণ্যের বৈচিত্র্য থাকতে হবে, নিজস্ব ডিজাইন হাউস থাকতে হবে, সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। সেটা শুরু হয়েছে। প্রায় 200
10টা ফ্যাক্টরিতে নিজস্ব ডিজাইন হাউস আছে আমাদের, আর এটা আরো বাড়াতে হবে। আমাদের দেশ তো রপ্তানির ক্ষেত্রে অনেক বেশি পোশাক শিল্পের উপর নির্ভরশীল, একটি শিল্পের উপরে নির্ভরশীল। এক্ষেত্রে আমরা নির্ভরশীলতা কমাতে কি করতে পারি? এটা খুবই চ্যালেঞ্জিং, এটা হওয়া উচিত না। একটি মাত্র পণ্যের উপরে নির্ভরশীলতা, এটার জন্য পোশাক শিল্পকে যেসব সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে অন্য শিল্পকেও সেই সুযোগ সুবিধা দেওয়া উচিত, এবং দিলে তাদের সক্ষমতা বৃদ্ধি পাবে। এখানে নেতৃত্বেরও একটা বিষয় আছে, শুধু সুযোগ সুবিধা দিলে হবে না, অন্য শিল্পকেও এগিয়ে আসতে হবে। আমরা যেভাবে আমাদের যে আগের নেতৃত্ব যেভাবে চ্যালেঞ্জ নিয়ে শূন্য থেকে শুরু করে এই জায়গায় আমরা এসেছি, তাদেরকেও সেই সক্ষমতা তৈরি করতে হবে। আর বিষয়টা এমন না তো, অন্য শিল্পে যদি সুযোগ সুবিধা দেওয়া হয়, এমন হতে পারে যে আমাদের অনেক উদ্যোক্তা পোশাক শিল্পের বাইরে ওই শিল্পতেও নিজেদেরকে নিয়োজিত করবে। সুতরাং সেক্ষেত্রে আমি মনে করি সম্ভাবনাময় শিল্প কোনগুলো বলে আপনি মনে করেন? ফার্নিচার, ইলেকট্রনিক্স, আপনার লেদার, তারপরে আপনার ফাইবার বেসড ফ্যাব্রিকের তৈরি যে পাদুকা, লাইট ইঞ্জিনিয়ারিং, তারপরে ইলেকট্রনিক্স, আপনার ইভেন কি মাইক্রোচিপস, এগুলা সম্ভাবনায় শিল্প। বিশ্ববাজারের শুরুতে আপনি যে চ্যালেঞ্জগুলোর কথা বলছিলেন, সামনে কি সেগুলো কেটে যাচ্ছে কিনা? এটা বৈশ্বিক চ্যালেঞ্জগুলো তার আমাদের নিয়ন্ত্রণে না। যেমন ধরেন ইরান আর আমেরিকার যে যুদ্ধ, একবার বন্ধ হচ্ছে আবার শুরু হচ্ছে, সেইটার একটা ইম্প্যাক্ট তো আমাদের এখানে আছেই। আর আমরা মূলত ফোকাস করতে হবে আমাদের আভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলা, যেখানে আমাদের ধরেন পোর্টের ইফিসিয়েন্সি বাড়ানো, ঢাকা চিটাং রোডটা এক্সপ্রেসওয়ে করা যত দ্রুত করা যায়, আবারও বলছি জ্বালানি সমস্যার সমাধান যত দ্রুত করা যায়, এগুলো আমাদের নিয়ন্ত্রণে আছে, এগুলো আমরা চাইলে দ্রুত করতে পারি। আর বৈশ্বিক চ্যালেঞ্জ তো বৈশ্বিক চ্যালেঞ্জ, এখানে তো আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই। আপনাদের ক্রয়াদেশে যে ট্রেন্ড, সেটা কি অবস্থায় আছে? আগামী অর্থ বছর যেটা শুরু হয়ে গেছে জুলাই থেকে, গত অর্থ বছরের মতো বা সামান্য কিছু ভালো আছে, বাট এটাও ডিপেন্ড করে ফ্যাক্টরি টু ফ্যাক্টরি। এখনো যদি বলি এটা স্টিল ফ্ল্যাট, একই রকম আছে। এক্ষেত্রে ব্যাংকগুলো কি সহজ শর্তে ঋণ দিচ্ছে ব্যবসায়ীদেরকে, আপনি কি মনে করেন? দেখেন, ব্যাংকগুলোর সাথে আমাদের যে সম্পর্ক, এটা ব্যাংক এবং কাস্টমার এই সম্পর্কের ভিত্তিতে নির্ধারিত হয়। আমরা যে কাজটা করেছি বা যেটা আমরা পেয়েছি বাংলাদেশ ব্যাংক থেকে, সেটা হচ্ছে এই কিছু কিছু জায়গায় সহজ শর্ত এবং স্বল্প সুদে আমরা কিছু প্যাকেজ পেয়েছি। যেমন আমাদের পিএসসি প্যাকিং ক্রেডিট, যেটা আগে 11% 12% ছিল, সেটা 5% হয়েছে। তারপরে আমাদের যে ইনসেনটিভ পেন্ডিং ছিল সেগুলো রিলিজ করা হয়েছে। আমাদের যেসব ফ্যাক্টরিগুলো স্ট্রাগল করছিল বা বন্ধ হয়ে গেছে, তাদের চালু করার ব্যাপারে একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এখন বাংলাদেশ ব্যাংক অর্থাৎ সরকার থেকে নির্দেশনা দিলে ব্যাংকগুলো সাধারণত সেটা ফলো করে, এবং অবশ্যই একটা পর্যায়ে যে কাস্টমার এবং ব্যাংকের সম্পর্কের উপরে নির্ভর করে। বন্ধ কারখানা চালু করতে তো সরকার উদ্যোগ নিচ্ছে, কিন্তু যেই কারখানাগুলো ধুঁকছে সেগুলোর ক্ষেত্রে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা? একই প্যাকেজের আওতায় প্রথমে সরকারের উদ্যোগ ছিল শুধুমাত্র বন্ধ ফ্যাক্টরি চালু করার ক্ষেত্রে প্যাকেজ ঘোষণা। আমাদের উদ্যোগের ফলে একই প্যাকেজে বন্ধ কারখানার সাথে সাথে চলমান যেসব ফ্যাক্টরি, যেটা বললেন আপনি, ধুঁকছে বা সংকটময় অবস্থায় আছে, তাদেরকেও এই প্যাকেজের আওতায় আনা হয়েছে। ব্যবসা সহযোগীকরণের ক্ষেত্রে এনবিআর কি ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে আপনি মনে করেন? তারা আসলে সহায়তা করছে কতটুকু? এটা খুব চ্যালেঞ্জিং। এনবিআর এর কাছ থেকে যেসব সহায়তা পাওয়ার কথা, আমাদের যে এক্সপেক্টেড লেভেল, সেই জায়গায় এখনো পৌঁছানো যায়নি। এখানে এখনো লাল ফিতার দৌরত্ব রয়ে গেছে। আমরা আশা করব এটা ক্রমান্বয়ে উন্নতি হবে, কারণ অর্থমন্ত্রী বারবার বলছেন ডিরেগুলেশন, এই ডিরেগুলেশন রিয়েলি হইতে হবে এবং সেটা এনবিআর থেকেই শুরু করতে হবে। বিদেশি ঋণের সুযোগ কতটা থাকছে বলে মনে করছেন? দেখেন, বিদেশি ঋণ তো এটা হলো নির্ভর করে আমরা যেসব ব্যাংকের সাথে কাজ করি তাদের মাধ্যমে। যে কোনো শিল্প সরাসরি কোনো বিদেশি ঋণ পায় না। এটা আইএফসি বলেন, জাইকা বলেন, এখান থেকে যে ফান্ডগুলো আসে রাউটেড হয় থ্রু যে কোনো কমার্শিয়াল ব্যাংক। সেই সুযোগটা আগেও ছিল, এখনো আছে, কিন্তু এই বিদেশি ঋণের সুদের হার ওঠানামা করে কান্ট্রি রেটিং এর উপরে। বাংলাদেশের বিগত সময় ব্যাংকিং খাতে যে হলো বিভিন্ন ধরনের অনিয়ম হয়েছে, সেই অনিয়মের কারণে কান্ট্রি রেটিং কমে গেছে। কান্ট্রি রেটিং যখন কমে যায় তখন কিন্তু সুদের হার বেড়ে যায়। তো এই সুযোগটা আছে, এবং এটাও নির্ভর করে নির্দিষ্ট কোম্পানির উপরে, দেশের রেটিং এর উপরে এবং
সব ব্যাংকের মাধ্যমে এটা আসে না, যেসব ব্যাংকের রেটিং ভালো তাদের মাধ্যমে সেই সুযোগটা রয়ে গেছে। বাট এগেইন বিদেশি ঋণ আর স্থানীয় ঋণ যেটাই বলি না কেন, পুরোটাই নির্ভর করবে সুদের হার কত। সুদের হার যদি উচ্চ হয় তাহলে বিদেশি ঋণ নিয়ে তো লাভ হবে না। এটি বাড়ানোর জন্য যা করা দরকার ব্যাংকগুলো কি তা করছে? ব্যাংক রেটিং বাড়ানোর জন্য যা করা প্রয়োজন? ব্যাংক রেটিং তো বাড়ানোর জন্য ওই ব্যাংকের ভালো ম্যানেজমেন্ট থাকতে হবে। এটা কান্ট্রি রেটিং। কান্ট্রি রেটিং নির্ভর করে অনেকগুলো অর্থনৈতিক সূচকের উপরে। সেই সূচকগুলা ভালো থাকলে এটার কান্ট্রি রেটিং ইতিমধ্যে বেড়ে যায়। তো সেটা একটা ভালো জায়গায় ছিল, কিন্তু রিজার্ভ কমে যাওয়ার পরে একটা জায়গায় আবার এই রেটিংটা নেমে গেছে। আশা করি আগামী 1 বছর পরে রেটিংটা ভালো জায়গায় যাবে, যদি অর্থনীতির অন্যান্য সূচক ঠিকমতো কাজ করে। রপ্তানি, আমদানি, আপনার এনপিএল এর হার, এটা একটা সহনীয় পর্যায়ে আসা, সবকিছু অনেকগুলো সূচক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য এবং এত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাকে ধন্যবাদ। এবার বন্দর বাণিজ্যের খবর। বাংলাদেশি পণ্য রপ্তানি বাণিজ্যের ওপর ভারতের দেয়া নিষেধাজ্ঞা ও শর্ত বহাল থাকায় গেল অর্থবছরে বন্দরে রপ্তানি পণ্যের পরিমাণ কমেছে 1,92,082 মেট্রিক টন। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। 2024-এর 5ই আগস্ট তৎকালীন সরকার পরিবর্তনের পর নানান কারণ দেখিয়ে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানি বাংলাদেশি পণ্য রপ্তানি বাণিজ্যের উপরে পরপর 3 দফা নিষেধাজ্ঞা দেয়। প্রথমে 2000 অর্থাৎ গত বছরের 8ই এপ্রিল প্রথম নিষেধাজ্ঞায় বাংলাদেশি পণ্য ভারতের আকাশসীমা ব্যবহার করে তৃতীয় কোনো দেশে রপ্তানি বন্ধ করে দেয় এবং 15 এপ্রিল বাংলাদেশি পাট জাতীয় পণ্য পাট অথবা পাট জাতীয় পণ্য বাংলাদেশ থেকে রপ্তানি বন্ধ করে দেয় এবং সর্বশেষ গত বছরের 17 মে আমরা দেখতে পেয়েছি যে গার্মেন্টস এবং কাঠের তৈরি আসবাবপত্র এবং ফলের তৈরি জুস সহ গুরুত্বপূর্ণ কয়েকটি পণ্য কিন্তু ভারতের রপ্তানি বন্ধ করে দেয় এবং নানান শর্ত দেয় এবং এই শর্তের কারণে আমরা দেখতে পেয়েছি যে গত অর্থ বছরে কিন্তু রপ্তানি বাণিজ্যে বড় বিপর্যয় দেখা গিয়েছে। বন্দরের যে পরিসংখ্যান সে পরিসংখ্যান বলছে 2024-25 অর্থ বছরে 90,823টি ট্রাকে বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি হয়েছিল 3,81,440 মেট্রিক টন এবং 2025-26 অর্থ বছরে মাত্র 20,809টি ট্রাকে ভারতে রপ্তানি হয় 1,92,082 মেট্রিক টন। অর্থাৎ 2024-25 অর্থ বছরের চাইতে 2025-26 অর্থ বছরে এসে রপ্তানি পরিমাণ কমেছে 1,89,358 মেট্রিক টন। আমরা কথা বলেছি বন্দর কর্তৃপক্ষের সাথে এবং সাধারণ ব্যবসায়ীদের সাথে। তারা আমাদেরকে বলেছেন যে নতুন নির্বাচিত সরকার ক্ষমতায় আসলেও কিন্তু এখনও পর্যন্ত রপ্তানি বাণিজ্যে যে নিষেধাজ্ঞা সেটি প্রত্যাহারের আশ্বাস ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া হলেও কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রত্যাহার হয়নি। ফলে এই বড় ধরনের রপ্তানি বাণিজ্যে যে ঘাটতি সেটি ঘাটতি দেখা গেছে এবং এই অবস্থা বাংলাদেশি পণ্য ভারতের রপ্তানি কমে যাওয়ায় কিন্তু অনেক যারা রপ্তানি পণ্য উৎপাদন করতো সে সমস্ত প্রতিষ্ঠান কিন্তু বন্ধ হয়ে গেছে এবং অনেকে কিন্তু বেকার হয়ে গেছেন। সাধারণ ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন যে এই নতুন সরকার অর্থাৎ বিএনপি সরকার এই ভারতের সাথে আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক করতে অর্থাৎ যে সমস্ত নিষেধাজ্ঞা ছিল সেই সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আবারও পূর্বের ন্যায় আমদানি এবং রপ্তানি বাণিজ্য স্বাভাবিক করতে ভূমিকা রাখবেন। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে রপ্তানি বাণিজ্যে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা বহাল থাকায় বেনাপোল বন্দরে যে 1,89,000 মেট্রিক টন গত অর্থ বছরে রপ্তানি বাণিজ্য ঘাটতি হয়েছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল বন্দরে। দেখছেন এ সময় বাণিজ্য, সঙ্গেই থাকুন। যুক্তরাজ্যের ডিএফটি ও আইকাও অডিট সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বেবিচক। বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তার মান আরও শক্তিশালী করতে দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অডিটকে কেন্দ্র করে প্রায় 80% কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। আগামী 15 আগস্টের মধ্যে 100% প্রস্তুতি শেষ করার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।
বাংলাদেশে শুরু হচ্ছে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট ডিএফটি ও আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইকাও এর অডিট কার্যক্রম। মূলত এই অডিটে আন্তর্জাতিক মান অনুযায়ী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যগামী যাত্রী এবং কার্গো নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হবে। ডিএফটি প্রতিনিধি দল চলতি মাসের 14 থেকে 17 জুলাই 3 দিনব্যাপী এই নিরাপত্তা মূল্যায়ন করবে বাংলাদেশে। এছাড়া 26 অক্টোবর থেকে 6 নভেম্বর পর্যন্ত নিরাপত্তা অডিট মূল্যায়ন করবেন আইকাও বিশেষজ্ঞরা। এ লক্ষ্যে নতুন নিরাপত্তা অবকাঠামো শক্তিশালী করতে অত্যাধুনিক এক্স-রে মেশিন, উন্নত স্ক্যানার সহ বিভিন্ন নিরাপত্তা সরঞ্জামের ফ্যাক্টরি অ্যাকসেপ্টেন্স টেস্ট ইতিমধ্যে সফলভাবে সম্পন্ন করেছে। এসব সরঞ্জাম আগামী আগস্ট মাসে দেশে পৌঁছাবে এবং 1 সেপ্টেম্বরের মধ্যে পর্যায়ক্রমে চালু করার পরিকল্পনা রয়েছে বেবিচকের। সংস্থাটি জানায়, মানসম্মত নিরাপত্তা ব্যবস্থায় 9টি গুরুত্বপূর্ণ বিষয়ে গঠন করা হয়েছে 3টি উচ্চ পর্যায়ের কমিটি। আইকাও অডিটটা আমাদের জন্য একটা বড় অডিট। 3টা ওয়ার্কিং গ্রুপ 3টা করে স্কোপ নিয়ে টোটাল 9টা স্কোপকে ওরা অ্যাড্রেস করবে। আমাদের প্রোটোকল কোশ্চেন হচ্ছে 494টা। এই 494টা প্রোটোকল কোশ্চেন অ্যাকচুয়ালি এই 3টা ওয়ার্কিং গ্রুপ হ্যান্ডেল করবে এবং এটার জন্য আমাদের আসলে সমস্ত প্রিপারেশনটা। তথ্য বলছে 2018 সালে আইকাও নিরাপত্তা অডিটে বাংলাদেশের স্কোর ছিল 68.55%, যেখানে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ছিল 65%। এবার বেবিচকের লক্ষ্য 75%-এর বেশি স্কোর অর্জন। যে আমাদের কাজগুলো কিরকম হয়েছে, আরো কোনো গ্রে এরিয়া আছে কিনা, কোনো এডিশনাল মেজার্স লাগবে কিনা টু অ্যাড্রেস দ্যাট চ্যালেঞ্জেস। তো আশা রাখা যায় যদি আমাদের সবকিছু এভাবে চলে, ইনশাল্লাহ আমাদের স্কোর এবার 75%-এর উপরে থাকবে। সবশেষ ডিএফটি অডিটে বাংলাদেশ কার্গো নিরাপত্তায় 100% এবং যাত্রী নিরাপত্তায় প্রায় 93 থেকে 94% স্কোর অর্জন করেছিল। সংশ্লিষ্টরা মনে করছেন, চলমান প্রস্তুতি, আধুনিক নিরাপত্তা সরঞ্জাম সংযোজন এবং নিয়মিত উচ্চ পর্যায়ের তদারকির ফলে আসন্ন ডিএফটি ও আইকাও অডিটে বাংলাদেশ আরও ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এ সময়ের বাণিজ্য। দ্বীপ জেলা ভোলায় গ্যাসের প্রাচুর্য থাকার পরও সময়োপযোগী পরিকল্পনার অভাবে গত 3 দশকে গড়ে ওঠেনি কাঙ্ক্ষিত শিল্প কারখানা। অলস পড়ে আছে প্রায় 2 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। চাহিদার চেয়ে বেশি উৎপাদন ক্ষমতা নিয়ে ব্যবহারকারীর অপেক্ষায় বিতরণকারী প্রতিষ্ঠান। এতে উন্নয়ন বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। থমকে আছে বিপুল সংখ্যক কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনাও। এরই মধ্যে প্রধানমন্ত্রীর ভোলায় শিল্প পার্ক করার ঘোষণায় নতুন করে গ্যাস ভিত্তিক উন্নয়নের স্বপ্ন দেখছেন দ্বীপবাসী। উৎপল দেবনাথের ছবিতে নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট। 1995 সালে ভোলার শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের আবিষ্কার করে বাপেক্স, যেখানে মজুদ আছে প্রায় 2 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। প্রায় 14 বছর পর 2009 সালে শুরু হয় সেই গ্যাসের বাণিজ্যিক উত্তোলন। বর্তমানে এই ক্ষেত্র থেকে দৈনিক উত্তোলন হচ্ছে 122 মিলিয়ন ঘনফুট। বিতরণকারী প্রতিষ্ঠান সুন্দরবন গ্যাস কোম্পানির মাধ্যমে 2টি বিদ্যুৎ কেন্দ্র, 7টি শিল্প কারখানা ও 2344টি আবাসিক সংযোগে সরবরাহ করা হচ্ছে 70 থেকে 75 মিলিয়ন ঘনফুট। উদ্বৃত্ত থাকছে প্রায় 50 মিলিয়ন ঘনফুট। বিগত সরকার সার কারখানা, ইপিজেড, এলএনজি স্টেশন ও জাতীয় গ্রিডে নেয়ার মতো প্রতিশ্রুতির ফুলঝুরি ফুটালেও তা বাস্তবায়ন হয়নি। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে ভোলাতেই শিল্প পার্ক করার ঘোষণা দেন। আমরা এটাকে বাস্তবে রূপ দেওয়ার ব্যাপারে বলতে চাই, যাতে সরকার এটাকে বাস্তবায়িত করে। ভোলা বেকারত্ব দূর হবে এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি হবে এবং গ্যাসটা সঠিক পথে ব্যবহৃত হবে, এটাই আমাদের কাম্য। আজকে যে তারুণ্যের প্রতীক, তিনি এটাকে ফিল করেছেন, তাই বলেছে যে ভোলাতে ইকোনমিক্যাল এবং ইন্ডাস্ট্রিয়াল জোন হবে। তবে এই গ্যাস খুলনা বরিশাল নেয়ার নামে বিপুল পরিমাণ অর্থ অপচয় না করে ভোলাতেই শিল্পায়নের দাবি ব্যবসায়ী নেতার। গ্যাসের মূল্য নির্ধারণ করেন, তারা হিসাব করে দেখেছেন যে এই বিপুল দাম না বাড়ে আমরা যদি এখানে গ্যাস দেওয়াতে, গ্যাসের অঞ্চল করাতে, এতে দেশ অনেক বেশি উপকৃত হবে। জমি দেওয়া থেকে শুরু করে যে বিষয়গুলি আছে, এই বিষয়গুলি আমরা সরকারি সিদ্ধান্ত পাওয়া মাত্র আমরা এই বিষয়টি নিয়ে যথাসাধ্য দ্রুত কাজ করতে পারব। গ্যাস সম্পদকে ঘিরে ভোলার উন্নয়নের স্বপ্ন দীর্ঘদিনের।
তাই এই গ্যাসকে শুধু উত্তোলনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সরকার গড়ে তুলবে শিল্প, বাড়বে দেশি বিদেশি বিনিয়োগ, সৃষ্টি হবে কর্মসংস্থানের, এমন প্রত্যাশাই ভোলার মানুষের। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। বিভিন্ন পদে পদোন্নতি দিতে অনিয়মের অভিযোগ উঠেছে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে। তদন্ত শেষে গেল বছরের ডিসেম্বরে এর সত্যতা জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। বঞ্চিতদের পদায়নের নির্দেশ দেওয়া হলেও এখনও তা আলোর মুখ না দেখায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। জোরপূর্বক বদলির ঘটনারও অভিযোগ তুলেছেন ব্যাংকটির কর্মকর্তা কর্মচারীরা। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ টিআইবির। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী। সাইফুল ইসলামের রিপোর্ট। নিজ ব্যাংকের কর্মকর্তাদের পদোন্নতিতে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় গেল বছরের 17 ডিসেম্বর আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার নির্দেশ দেয় আর্থিক বিভাগ। একই সঙ্গে দেয়া হয় যোগ্যতা মোতাবেক পদায়নের নির্দেশও। 6 মাসের দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় ক্ষুব্ধ পদবঞ্চিত কয়েকশো কর্মকর্তা কর্মচারী। 2024 সালের 22 অক্টোবর ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেওয়ার পর থেকেই তার অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হলেই অনেককেই বিভিন্ন জেলায় বদলি করা হয়, এমন অভিযোগ রয়েছে ভুক্তভোগীদের। বঞ্চিত করা হয়েছে, আমাদেরকে পদোন্নতি দেওয়া উচিত ছিল, সেটা বিষয়ে উনি কোনো পদক্ষেপ নিচ্ছে না, বরং আমাদেরকে হয়রানি করছেন এবং আমাদের চাকরি নিয়ে টানাটানি করতেছেন। উনি অনিয়ম করেছেন সেটা মন্ত্রণালয় প্রমাণ করছেন। যারা মানববন্ধনে জড়িত ছিলেন ওনাদের প্রত্যেককে দূরবর্তী স্থানে বদলি সহ প্রশাসনিক হয়রানি তাদেরকে করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের সাথে যোগাযোগ করতে চাইলে কর্মকর্তারা জানান তিনি ছুটিতে। তারপরও বেশ কয়েকবার ফোন কলে যোগাযোগের চেষ্টা করা হলেও আসেনি উত্তর। সরকার যখন অনিয়ম দুর্নীতি দূর করে ব্যাংকসহ আর্থিক খাতকে শক্তিশালী করতে দৃঢ় প্রতিজ্ঞ, তখন কোনো ব্যাংকের শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার পরও ব্যবস্থাপনা নিতে বিলম্ব করায় অনিয়মকে উস্কে দেওয়ার শামিল বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। যার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলমান, তিনি এই চলমান অবস্থায় যদি এই ধরনের অনিয়মের সাথে জড়িত থাকতে পারেন, তাহলে ধরতে হবে যে যার নজরদারি সংস্থা যারা, তাদেরও এখানে দায়িত্বের ক্ষেত্রে পালনের ক্ষেত্রে ঘাটতি আছে। এই প্রসঙ্গে অর্থমন্ত্রীর কাছে জানতে চাইলে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি। আমি না জেনে তো এগুলো বলতে পারবো না, আমি দেখতে হবে। দেশে বাংলাদেশ আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের শাখা রয়েছে 250টি, আর কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় 800। তবে অনেক পদই এখনো ফাঁকা বলে জানিয়েছেন ব্যাংক সংশ্লিষ্টরা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এ সময়ের বাণিজ্য। টানা এক সপ্তাহের বেশি সময় ধরে চলা বৃষ্টিতে জলমগ্ন পটুয়াখালীর বিস্তীর্ণ ফসলি জমি। পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে সদ্য তৈরি করা বীজতলার প্রায় পুরোটাই। মৌসুমের শুরুতেই বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন কৃষক। অনেক জমি অনাবাদি থেকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তৌকিব পেদার ক্যামেরায় সিদ্ধার জাবির হোসেনের রিপোর্ট। টানা এক সপ্তাহের বেশি সময় ধরে চলা বৃষ্টিতে পানির নিচে পটুয়াখালীর বিস্তীর্ণ ফসলি মাঠ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধানের বীজতলায়। অনেক জায়গায় পচে নষ্ট হয়ে গেছে সদ্য গজানো চারা। এর মধ্যে বেশি ক্ষতির শিকার হয়েছেন জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রাঙ্গাবালির কৃষক। সরকারের দাবি এই ডান্ডা তেলে আমি বীজ করতে পারবো, কেনার মতন তৌফিক নেই আমার। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে চলতি আমন মৌসুমে পটুয়াখালীতে 2500 হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে 170 হেক্টর জমিতে বীজতলা তৈরি হয়েছিল, কিন্তু সেই বীজতলার প্রায় পুরোটাই নষ্ট হয়ে গেছে। নতুন করে বীজতলা তৈরি করতে বাধ্য হচ্ছেন কৃষকেরা। এতে যেমন আবাদ পিছিয়ে যাবে, তেমনি বাড়বে উৎপাদন খরচও। তবে ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেয়া হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। জলাবদ্ধতা নিরসনের জন্য আমাদের উপজেলাতে স্লুইস গেট নিয়ন্ত্রণ কমিটি গঠন করা হয়েছে। আমরা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছি। চলতি মৌসুমে জেলায় প্রায় 1,90,000 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। এ সময়ের বাণিজ্য।
বিশ্ববাজারে বিটুমিনের দাম কমলেও টানা বাড়ছে সবচেয়ে মূল্যবান শিল্প পণ্যের টিনের দাম। চাহিদা বাড়ায় দর পতনের ধারা থেকে ঘুরে দাঁড়াচ্ছে অ্যালুমিনিয়াম, পলিইথিলিন ও নিকেলের বাজার। শিল্পপণ্যের বিশ্ববাজারে বিটুমিনের দাম কমছে। আন্তর্জাতিক বাজার বিশ্লেষণকারী মার্কিন প্রতিষ্ঠান দ্য ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, এক সপ্তাহে সামান্য কমলেও মাস ব্যবধানে এই শিল্পপণ্যের দাম কমেছে 10.5% বেশি। বর্তমানে প্রতি মেট্রিক টনের দাম পড়ছে $575। দরপতন থেকে ঘুরে দাঁড়াতে দেখা যাচ্ছে অ্যালুমিনিয়ামকে। মাস ব্যবধানে এই পণ্যের দাম 10.58% কমলেও সপ্তাহের হিসাবে বেড়েছে 1.72%। প্রতি মেট্রিক টন বিক্রি হচ্ছে $3,146। একই অবস্থা পলিইথিলিনের বাজারেও। মাস ব্যবধানে কমলেও সপ্তাহের হিসাবে দাম বাড়ছে পলিথিন তৈরির অন্যতম এই উপাদানের। ঘুরে দাঁড়াচ্ছে নিকেলও। বর্তমানে প্রতি মেট্রিক টন $16,558 বিক্রি হওয়া এই শিল্পপণ্যের দাম মাস ব্যবধানে 7.03% কমলেও সামান্য বেড়েছে সপ্তাহের হিসাবে। শিল্পপণ্যের তালিকায় সবচেয়ে দামি খ্যাত টিন বর্তমানে বিশ্ববাজারে বিক্রি হচ্ছে $53,647 পার মেট্রিক টন দরে। অন্য পণ্যের উত্থান পতনের মুখেও দাম বৃদ্ধির টানা ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রেখেছে এই শিল্পপণ্য। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। দেশের বাজারে আবারও স্বর্ণের দাম ভরিতে 2,216 টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। নতুন মূল্য তালিকায় 22 ক্যারেট 1 ভরি স্বর্ণের দাম 2,24,182 টাকা। এছাড়া 21 ক্যারেট স্বর্ণের দাম 2,14,093 টাকা, 18 ক্যারেট 1,83,883 টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ 1,50,232 টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় নতুন করে এই মূল্য সমন্বয় করা হয়েছে। এ সময় বাণিজ্য। সৌদি আরব ভ্রমণ সহজ করতে চালু হওয়া ডিজিটাল প্যাকেজ ভিসা ব্যবস্থায় প্রথম ধাপে বাংলাদেশ সহ বিশ্বের 7টি দেশকে সুযোগ দেওয়া হয়েছে। এসব দেশের নাগরিকরা রিটার্ন ফ্লাইট, অনুমোদিত হোটেলে থাকা সহ পুরো ভ্রমণের সব সুবিধা পাবেন একটি বুকিংয়ে। আরিফুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের আকৃষ্ট করতে নানামুখী উদ্যোগ নিচ্ছে সৌদি আরব। তারই অংশ হিসেবে প্যাকেজ ভিসা নামের নতুন এক ব্যবস্থা চালু করেছে দেশটি। প্রাথমিক পর্যায়ে এই বিশেষ প্যাকেজ ও ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসার জন্য নির্বাচিত করা হয়েছে বাংলাদেশ সহ 7টি দেশ। বাংলাদেশের পাশাপাশি তালিকায় থাকা অন্য দেশগুলো হলো মিশর, জর্ডান, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং মেক্সিকো। এসব দেশের নাগরিকরা রিটার্ন ফ্লাইট, অনুমোদিত হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা সহ পুরো ভ্রমণের সুবিধা পাবেন একটি মাত্র বুকিংয়ে। ফলে আলাদা করে দূতাবাসে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। সৌদি মন্ত্রণালয় জানিয়েছে, প্যাকেজ ভিসা বুকিংয়ের অর্থ পরিশোধের 48 ঘন্টার মধ্যে ইলেকট্রনিকভাবে এই ভিসা ইস্যু করা হবে। ভ্রমণকারীরা অনুমোদিত এজেন্সির মাধ্যমে বুকিং করার পর ইমেলে তাদের ভিসা, ভ্রমণ বীমা এবং প্রয়োজনীয় কাগজপত্র পেয়ে যাবেন। 3 মাস মেয়াদি এই ভিসার আওতায় সর্বনিম্ন 2 দিন থেকে সর্বোচ্চ 88 দিন পর্যন্ত সৌদিতে থাকার অনুমতি মিলবে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। বিশ্বকাপের লড়াই শুধু ফুটবল মাঠেই নয়, পৌঁছে গেছে এয়ারলাইন্সগুলোর সামাজিক যোগাযোগ মাধ্যমেও। বিশ্বকাপের এক বন্ধুত্বপূর্ণ বাজিতে হেরে একদিনের জন্য নিজেদের ইনস্টাগ্রাম লোগো বদলে ব্রিটিশ এয়ারওয়েজের লোগো ব্যবহার করেছে নরওয়েজিয়ান এয়ার। সেই সঙ্গে ঘোষণা করেছে বিশেষ ফ্ল্যাশ সেলরও। ফুটবল বিশ্বকাপের উত্তাপ এবার ছড়িয়েছে আকাশপথেও। মাঠের লড়াই ঘিরে বন্ধুত্বপূর্ণ এক বাজিতে হেরে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে নিজেদের লোগো বদলে ব্রিটিশ এয়ারওয়েজের লোগো ব্যবহার করেছে নরওয়েজিয়ান এয়ার। ঘটনার শুরু 8 জুলাই। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ও নরওয়ের ম্যাচকে সামনে রেখে ব্রিটিশ এয়ারওয়েজকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় নরওয়েজিয়ান এয়ার। শর্ত ছিল, যে দেশের দল হারবে সেই দেশের এয়ারলাইন একদিনের জন্য নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলের লোগো বদলে বিজয়ী দেশের এয়ারলাইনের লোগো ব্যবহার করবে। মিয়ামিতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড 2-1 গোলে নরওয়েকে হারানোর পর প্রতিশ্রুতি রাখে নরওয়েজিয়ান এয়ার। প্রতিষ্ঠানটি ইনস্টাগ্রামে ব্রিটিশ এয়ারওয়েজের লোগো ব্যবহার করে পোস্ট দেয়, ইটস কামিং হোম এবং ওয়েল প্লেড ইংল্যান্ড অ্যান্ড ব্রিটিশ এয়ারওয়েজ। শুধু লোগো
বদলেই থেমে থাকেনি এয়ারলাইনটি। পরাজয়কে হাসি মুখে মেনে নিয়ে যুক্তরাজ্য ও নরওয়ের মধ্যকার সব রুটে 48 ঘন্টার বিশেষ ফ্ল্যাশ সেল এবং ভ্রমণ ছাড়ের ঘোষণাও দেয় তারা। বিপরীতে ব্রিটিশ এয়ারওয়েজও ইনস্টাগ্রামে পাল্টা পোস্ট দিয়ে লেখে 90 মিনিটের জন্য প্রতিদ্বন্দ্বী কিন্তু বন্ধুত্ব চিরদিনের। এই বন্ধুত্বপূর্ণ খুনসুটিতে যোগ দেয় মালয়েশিয়া এয়ারলাইন্স, কেনিয়া এয়ারওয়েজ, বিএলআর বিমানবন্দর ও ভার্জিন অস্ট্রেলিয়া সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই বাজি দেখিয়ে দিল বিশ্বকাপের প্রতিদ্বন্দ্বিতা কখনো কখনো মাঠ ছাড়িয়ে ব্র্যান্ড ও এয়ারলাইনগুলোর মধ্যেও আনন্দের উপলক্ষ হয়ে উঠতে পারে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 5 বছরে দেশে 25 কোটি গাছ লাগানোর ঘোষণা প্রধানমন্ত্রীর। বরিশালে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়, পথে সিক্ত মানুষের ভালোবাসায় অংশ নেবেন জনসভায়। যুদ্ধের প্রভাব আর নীতি সহায়তার অভাবে ধুঁকছে তৈরি পোশাক খাত। যুক্তরাষ্ট্রের বাজারে কমেছে রফতানি, অভ্যন্তরীণ জটিলতায় বড় হোঁচট খাচ্ছে বাংলাদেশ, দাবি উদ্যোক্তাদের। এবং সময়োপযোগী পরিকল্পনার অভাবে ভোলার গ্যাস বঞ্চিত দেশ, পড়ে আছে প্রায় 2 ট্রিলিয়ন ঘনফুট। গড়ে উঠছে না শিল্প কারখানা, গ্যাস ভিত্তিক উন্নয়নের স্বপ্নে দ্বীপবাসী। এ ছিল এ সময় বাণিজ্যে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দুপুর 12টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন মাহাদি ইসলাম ধ্রুব। আলিশা, আপনাকে ধন্যবাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।